ব্রডকাস্ট কি বা ব্রডকাস্টিং মিডিয়া বলতে আমরা কি বুঝবো? এই নিয়ে কমিউনিকেশন এক্সপার্ট এবং সাধারণ মানুষের মধ্যে সংজ্ঞা নিরূপণের ক্ষেত্রে ভিন্ন মতামত পরিলক্ষিত হয়। ব্রডকাস্ট একটি সোর্স থেকে একজন ব্যক্তি অথবা একটি ডিভাইস যে মেসেজটা পাঠান, সে মেসেজটা যখন রিসিভিং এন্ডে একাধিক ব্যক্তি, হাজারো ব্যক্তি, লক্ষাধিক ব্যক্তির কাছে মেসেজ মেসেজটি পৌঁছায়, তারা রিসিভ করেন। এই ধরনের যে কমিউনিকেশন প্রসেস, সেটাকে আমরা ব্রডকাস্টিং প্রসেস বলতে পারি। ব্রডকাস্টিং হচ্ছে সহজ কথায় কোনো সেন্টার থেকে যখন একটি মেসেজ লক্ষাধিক মানুষের কাছে, হাজারো মানুষের কাছে পৌঁছে যাবে, এই যে পৌঁছে যাওয়ার বিষয়টি যদি এইভাবে সংজ্ঞায়িত করি, তাহলে দেখা যাবে প্রিন্টিং প্রেস আবিষ্কারের পরে আমরা দেখি যে একটি বই হাজারো জনের কাছে পৌঁছে যেতে পারে এবং সেই বইটির যে মর্মার্থ হাজারো জন তার পাঠ শেষে একটি মেসেজ উদ্ধার করতে পারেন। এটি কি ব্রডকাস্টিং মিডিয়া, ব্রডকাস্টিং বলবো? আর প্রিন্টিং প্রেসকে আমরা মিডিয়া, ব্রডকাস্টিং মিডিয়া হিসেবে কি বিবেচনায় নেব? একসময় তাই মনে করা হতো, কিন্তু ইদানিং তা নয়। প্রথমত হচ্ছে, আপনি যে বইটি প্রিন্ট করলেন অথবা একটা নিউজ পেপার প্রিন্ট করলেন, সেটি একটি সোর্স থেকে, একটি প্রিন্টিং হাউস থেকে, একটা পাবলিকেশন হাউস থেকে লক্ষাধিক লোকের কাছে পৌঁছতে পারে, কিন্তু সেটা ইনস্ট্যান্টলি কমিউনিকেশনটা হয় না। যে বইটা আজকে পাবলিশ হচ্ছে, সেই বইটি একজন পাঠক 10 বছর পরে তার ক্রয় করে পড়ে পাঠোদ্ধার করতে পারেন, তার মর্মার্থ পাঠোদ্ধার করতে পারেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনস্ট্যান্ট কোনো কমিউনিকেশন টেক্সট করা হচ্ছে না। কারণ হচ্ছে এটা দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কমিউনিকেশন সম্পন্ন হয় এবং ফিডব্যাকটাও কিন্তু ইনস্ট্যান্ট পাওয়া যায় না। সে যে যে কন্টেন্টটা থাকে বইয়ের মধ্যে, পত্রিকার ক্ষেত্রেও তাই। কিন্তু যদি আমরা সহজ যে সংজ্ঞাটা কিছুক্ষণ আগে বললাম, একটি সোর্স থেকে লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে যাওয়া, সেই যদি অর্থ সহজভাবে মেনে নিই, তাহলে সেটা অবশ্যই ব্রডকাস্টিং বলা যাবে। কিন্তু মিডিয়াটা ব্রডকাস্টিং তখনই আমরা বলি যখন তা ইলেকট্রনিক মিডিয়ার মধ্য দিয়ে লক্ষাধিক মানুষের কাছে পৌঁছয়, এবং মোস্ট অফ দ্য কেসেস আমরা জানি যে সেটা ইনস্ট্যান্টলি সেটা তাদের কাছে পৌঁছায় এবং তারা ইনস্ট্যান্টলি সেটা একটা প্রতিক্রিয়াও জানাতে পারে, যেটাকে আমরা ফিডব্যাক বলে থাকি, ফিডব্যাক জানাতে পারে। যেমন রেডিওর ক্ষেত্রে যদি আমরা বলি, গত বিংশ শতাব্দীর প্রথম দিকে রেডিও আবিষ্কার হয়। রেডিও একটা ট্রুলি উই ক্যান সে যে এটা একটা ব্রডকাস্টিং মিডিয়া। টেলিভিশনকে বলতে পারি আমরা। কিন্তু এর আগে যে প্রিন্টিং প্রেস ছিল কিংবা যে পত্রিকাগুলো বেরোতো কাগজের পাতায়, যেগুলো সকালে আমরা দেখতাম হকাররা আমাদের ঘরে পৌঁছে দিত, সেগুলোকে আজকের আধুনিক অর্থে অথবা কমিউনিকেশন এক্সপার্টদের একটা কিছু অংশের সংজ্ঞা অনুযায়ী এটি ব্রডকাস্ট নয়। কিন্তু কারণ কি? কারণ হচ্ছে এটার ইনস্ট্যান্ট কোনো রেজাল্ট পাওয়া যায় না, ফিডব্যাক পাওয়া যায় না ইনস্ট্যান্টলি। এই মেসেজটা, ইনফরমেশনটা পাঠকের কাছে পৌঁছানো যায় না এবং তাৎক্ষণিকভাবে সেই জন্য তাদের ব্যবহারের পরিবর্তন হয় না। কিন্তু ওই যে আগে বললাম যে যদি এই সহজ সংজ্ঞায় আমরা বিশ্বাস করি, তাহলে একটি জনসভার ক্ষেত্রে যিনি বক্তব্য রাখছেন, মাইকিং হচ্ছে, হাজারো জন বক্তব্য শুনছেন, সেটাও এক অর্থে ব্রডকাস্টিং আমরা বলতে পারি সেই অর্থে। কিন্তু আধুনিক অর্থে, বিশেষ করে রেডিও আবিষ্কারের পরে, ইলেকট্রনিক মিডিয়া আবিষ্কারের পরে, রেডিও হচ্ছে সহজ এবং সঠিক অর্থে প্রথম ব্রডকাস্টিং মিডিয়া। এটা একটি সেন্টার থেকে আমরা জানি হাজারো জনগণের কাছে বার্তা পৌঁছে দেয়। তো সেই অর্থে কিন্তু এবং ইনস্ট্যান্টলি একই সঙ্গে হাজারো লোক সেটা শুনছেন। হ্যাঁ, বিশেষ করে রেডিওর ক্ষেত্রে আমরা জানি অডিও বার্তা হিসেবে। আর টেলিভিশনের ক্ষেত্রে আমরা অডিও ভিডিও মাধ্যম এটা, সুতরাং তাৎক্ষণিকভাবে হাজারো লক্ষাধিক মানুষের কাছে একটি মেসেজ পৌঁছে দিচ্ছে এবং সেই কারণে এটা ব্রডকাস্টিং মিডিয়া, ব্রডকাস্ট হয় এবং ইনস্ট্যান্টলি সেটার একটা রিপারকাশন বা একটা ফিডব্যাকও কিন্তু সোর্স পেয়ে যেতে পারে। আমরা অনেক অনুষ্ঠান দেখি যেগুলো
আলোচনা কিংবা প্রশ্নাধিক যেটা কোশ্চেন আওয়ার্স বলে বা যে কোশ্চেন অ্যান্ড আনসার্স আওয়ার্স, বিভিন্ন অনুষ্ঠানগুলো আছে সেখানে এইভাবেই কিন্তু আমরা দেখি। তো সেই হচ্ছে ব্রডকাস্ট, ট্রুলি এগুলো ব্রডকাস্টিং মিডিয়া। এখন আমরা যদি বলি যে কিছু কিছু পত্রিকা আছে যে ইলেকট্রনিক ফরম্যাটে আমরা ওয়েবসাইটে দেখে থাকি, সেগুলোকে কি ব্রডকাস্টিং মিডিয়া বলা যাবে? ওই যে বললাম, পত্রিকার ক্ষেত্রে ইনস্ট্যান্টলি সমস্ত পাঠকের কাছে পৌঁছে না। আজকে যে পত্রিকাটা আমি অনলাইনে ওপেন করলাম, সে একই পত্রিকা হয়তো কালকে বা পরশু আরেকজন সেটা পাঠ করছেন। ইনস্ট্যান্ট ইনফরমেশনটা সবার কাছে পৌঁছছে না, যদি আমি ইনফরমেশনটা ওয়েবে দিয়ে দিলাম। তো এটা আসলে সংজ্ঞার ব্যাপার, কিন্তু ওই যে সহজ সংজ্ঞায় কিন্তু আমরা বলে দিতে পারি। কিন্তু ইনস্ট্যান্টলি যদি না হয় মেসেজটা, এবং আর যিনি পাঠক তার আচরণের মধ্যে কোনো প্রতিক্রিয়া না হয়, তাহলে আমরা বুঝবো যে সেটা কে আজকাল ব্রডকাস্টিং মিডিয়া বলা হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোকে আমরা কি বলবো? এগুলো কি ব্রডকাস্টিং মিডিয়া? হ্যাঁ, বলা হচ্ছে এগুলো ব্রডকাস্টিং মিডিয়া। কেন ব্রডকাস্টিং মিডিয়া? কারণ হচ্ছে যে ইনফরমেশনটা সোর্স থেকে যাচ্ছে, সেই সোর্সটা হাজারো মানুষ, যেমন আমরা জুমে কনফারেন্স করে থাকি, সেমিনার করে থাকি, সিম্পোজিয়াম করে থাকি, আলোচনা সভা করে থাকি। এই আলোচনা সভাগুলো একজন বক্তব্য দিচ্ছেন, 10 জন, 15 জন, 20 জন, ক্যাপাসিটি, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ক্যাপাসিটি অনুযায়ী হাজারো লোক শুনতে পারে, এবং তারা শোনার সাথে সাথে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারেন। সেই ক্ষেত্রে এটাকে বলা যাবে যে হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্রডকাস্টিং, ব্রডকাস্টিং বলা যাবে। এবং ফেসবুকে ব্রডকাস্টিং মিডিয়া হিসেবে আমরা বিবেচনা করতে পারি, ইনস্টাগ্রামকে বিবেচনা হিসেবে ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে এটা ব্রডকাস্টিং মিডিয়া। এখন রেডিও তাই, ফেসবুক তাই, হ্যাঁ, বিশেষ করে যেগুলোকে ইনস্ট্যান্টলি আমরা মেসেজগুলো পেয়ে থাকি সোর্স থেকে। এখন প্রশ্নটা হচ্ছে যে এগুলো তো পিয়ার টু পিয়ার কমিউনিকেশন হয়। ফেসবুকে একজন আরেকজনের সঙ্গে ইন্ডিভিজুয়ালি কথা বলতে পারেন, পিয়ার টু পিয়ার, ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক। সেই ক্ষেত্রে এটা, ওই যে বললাম, এটা পিয়ার টু পিয়ার কমিউনিকেশনের মিডিয়া তো বটেই, একসাথে সাথে আমরা এটাকে ব্রডকাস্টিং মিডিয়া হিসেবে চিহ্নিত করতে পারি। দেখুন, এত কিছু আলাপ করলাম একটা কারণে, সেই কারণটা হচ্ছে আমাদের সমাজ পরিবর্তন হয়। কার্ল মার্কস বলেছেন মিনস অফ প্রোডাকশন, উৎপাদনের উপায় যা পরিবর্তন হয়, উৎপাদন সম্পর্কের সঙ্গে দ্বন্দ্ব হয়, নতুন উৎপাদন ব্যবস্থা আসে, তাকে কেন্দ্র করে আইন কানুন রীতিনীতি ও সুপারস্ট্রাকচার পরিবর্তন, সামাজিক পরিবর্তন হয়। আমরা দেখলাম যে লেসলি হোয়াইট বললেন সোর্সেস অফ এনার্জি, একসময় আগুন ছিল, কয়লা ছিল, কাঠ ছিল, তেল আসলো, গ্যাস আসলো, ইলেকট্রিসিটি আসলো, সোলার এনার্জি আসলো, অ্যাটমিক এনার্জি আসলো। যত এনার্জি সোর্সেস গুলো আমাদের যোগ হচ্ছে সমাজে, তত বেশি আমাদের সমাজটা পরিবর্তন হচ্ছে। এক একজন এক এক ভাবে সমাজ, অর্থনীতি, সংস্কৃতির পরিবর্তনে ব্যাখ্যা দিয়েছেন। আমরা এইভাবে দেখি যে টেকনোলজি ডিপেন্ডেন্সি কিংবা জিওগ্রাফি, অনেকে বলছেন যে জিওগ্রাফি যদি পরিবর্তন হয়, তাহলে মানুষের জীবন আচারেরও পরিবর্তন হয়, সমাজ কাঠামো পরিবর্তন হয়। এবং এই ক্ষেত্রে আমরা উইটফগেলকে দেখি যে ভারতের সমাজকে তিনি বলছেন যে সেচ ভিত্তিক একটা সমাজ, সেচের উপর নির্ভরশীলতার কারণে এখানটা ওরিয়েন্টাল ডেসপোটিজম বা প্রাচ্যের ষড়যন্ত্র গড়ে উঠেছিল। যাই হোক, এগুলো হচ্ছে ব্যাখ্যা, এগুলো এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন, কিন্তু কমিউনিকেশন এক্সপার্টরা তারা তো ব্যাখ্যা করেছেন, যদি প্রিন্টিং প্রেস আবিষ্কার না হতো, যেমন যেটাকে বলা হয় গুটেনবার্গ গ্যালাক্সি, এই গ্যালাক্সি যদি আবিষ্কার না হতো, তাহলে ক্রিশ্চিয়ানিটি প্রসার লাভ করতো না। এই যে আমরা বলি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কিংবা যারা যে যে প্রটেস্ট্যান্ট ইথিক্স এর প্রচার করলেন, প্রটেস্ট্যান্ট ইথিক্স এর প্রচার করা মানে বাইবেলের প্রচার। প্রিন্টিং প্রেস আবিষ্কার না হলে তো এই বাণীগুলো, এই বক্তব্যগুলো, এই এথিক্স গুলো ইউরোপের জনগণের কাছে পৌঁছানো যেত না। অর্থাৎ ক্রিশ্চিয়ানিটি একটা বড় লার্জ কমিউনিটি হিসেবে হয়তো ইমার্জ করতো না। আমরা লোকাল ক্ষেত্রে যে ফোক রিলিজন গুলো দেখি, ফোক রিলিজন একটা ইন্টারন্যাশনাল রিলিজন, একটা বিশাল কমিউনিটির মধ্যে এটা প্রসার লাভ করবে, সেটা হতো না। তো প্রিন্টিং প্রেসেরও অবদান সেখানে। প্রিন্টিং প্রেসকেও যে বললাম, যদি আগের প্রথম সংজ্ঞায় আমরা ফেলে দিই, তাহলে কিন্তু এটাকে ব্রডকাস্টিং এর একটা উপায় বলতে পারি। ঠিক সেভাবে আমরা দেখি পত্রিকার মাধ্যমে আজ অনেক, যদি পত্রিকা না থাকতো, পেপার আবিষ্কার না হতো, তাহলে আমরা অনেক ধারণাগুলো লোকালাইজড থাকতো, ইন্টারন্যাশনাল এরিনাতে এগুলো প্রচার প্রসার হতো না। সমাজ অর্থনীতির আজকে যে গ্লোবালাইজেশন, এই গ্লোবালাইজেশনটা হতো না। এবং আজকে যে সোশ্যাল মিডিয়া দেখে, রেডিও, টিভি,
এগুলো আছে বলেই দেখেন, আমরা লক্ষ্য করি ক্যাপিটালিজমের আগে কিন্তু নেশন স্টেট ছিল। জার্মানি একটা জাতি, তাদের একটা সীমা ভূখণ্ডের মধ্যে তারা বাস করে। তারপরে ফ্রেঞ্চরা একটা ভূখণ্ডের মধ্যে বাস করে। এই ভূখণ্ডগত ধারণা ধারণা কিন্তু পুঁজিবাদ আসার আগে, ধনতান্ত্রিক সমাজ বা শিল্পায়িত সমাজ আসতে ছিল না। শিল্পায়িত সমাজ আসছে এবং মানুষে মানুষের কমিউনিকেশন বেড়েছে, ব্রডকাস্টিং মিডিয়া আসছে বলে নেশন স্টেটস গুলো দাঁড়িয়ে আছে এবং শক্তিশালী হয়েছে। এবং আজকে যে নেশন স্টেটস, প্রতিটা দেশ তাদের আহ, পরিচিতি, সিটিজেনশিপ আলাদা, সেই পরিচয় নিয়ে দাঁড়াতে পারছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ব্রডকাস্টিং মিডিয়া শেষ পর্যন্ত মানুষের সমাজকে কোথায় নিয়ে যাবে? কেউ কেউ বলছেন যে আস্তে আস্তে যে ন্যাশনাল বর্ডার, এগুলো ডিসঅ্যাপিয়ার হবে, ডিসঅ্যাপিয়ারেন্স হবে। কেন? কারণ হচ্ছে কি, এখন মানুষ আর সিটিজেন না, নেটিজেন হয়ে যাচ্ছে। আপনি যখন নেটিজেন হয়ে পারছেন, ইন্টারনেটের যখন আপনি সাবস্ক্রাইবার হবেন, আপনি ব্যবহার করবেন, আপনি তার সিটিজেন হয়ে যাবেন, নেটের সিটিজেন হয়ে যাবেন, নেটিজেন হয়ে যাবেন। সেখানকার এটিকেট, সেখানকার এথিক্স আপনাকে ফলো করতে হবে। আমরা দেখি যে সাইবার সিকিউরিটির কথা বলা হয়, সাইবার এটিকেটের কথা বলা হয়, এগুলো সবগুলো কিন্তু নেটিজেন হওয়ার একটা প্রবণতা। এবং এটা কখনোই সম্ভব হতো না যদি পিয়ার টু পিয়ার কমিউনিকেশনের উপায় আমরা না পেতাম ফেসবুকের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে, এবং ব্রডকাস্টিং মিডিয়া হিসেবে এগুলোকে না পেতাম, তাহলে কিন্তু হতো না। সুতরাং নেট, বলা হচ্ছে, কেউ কেউ বলছেন যে আমরা যেমন স্ট্রেংথেন করেছি আমাদের ন্যাশনাল স্টেটস গুলোকে, এই ব্রডকাস্টিং মিডিয়া অর্থাৎ 1 থেকে 1000 লোকের কাছে পৌঁছে দেওয়া বাণী, এটা না হলে কখনোই কিন্তু নেশন স্টেট হতো না। প্রযুক্তি না থাকলে তো নেশন স্টেট হয় না। তো নেশন স্টেট হওয়ার একটা বড় শর্ত হচ্ছে এই, এবং তার লাভের ক্ষেত্রে এটা একটা বড় ফ্যাক্টর ছিল। কিন্তু এখন বলা হচ্ছে এই ইন্টারনেট এবং নেট দুনিয়া আমাদেরকে হয়তো এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যখন আর কখনোই সিটিজেনশিপ যে প্রশ্নটা আমাদের সামনে প্রাধান্য হয়ে দেখা দেবে না। যেমন ধরেন, আপনি আজকে সারা পৃথিবীতে কিছু কিছু জব অপরচুনিটিস তৈরি হয়েছে, যেখানে আপনি বাংলাদেশে বসে আছেন কিন্তু কাজ করছেন ক্যালিফোর্নিয়ার কোনো কোম্পানির পক্ষে। কেন? ডিস্টেন্স, যে এই অফিস ওয়ার্কের সুবিধাটা, এই সুবিধাটা তৈরি করেছে কিন্তু ইন্টারনেট, ইনফরমেশন টেকনোলজি। সুতরাং এই টেকনোলজি আমাদেরকে এমন একটা ভার্চুয়াল জগতে নিয়ে যাচ্ছে, যেই জগৎটা আমাদের কাছে রিয়েল মনে হবে, কিন্তু আসলে অনেক রিয়েল না। কিন্তু জগতের সমস্ত সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক কাজকর্মগুলো হয়ে থাকবে। আমেরিকা থেকে বসে লন্ডনের পেশেন্টকে সার্জারি করা হচ্ছে, এটা তো বাস্তব। সুতরাং কেন? ওই যে নেটিজেন, হ্যাঁ, আমেরিকান ফিজিশিয়ান এবং যে ইংল্যান্ডের একজন রোগী পেশেন্ট, তারা দে হ্যাভ বিকাম নেটিজেন, তারা এখন ইন্টারনেটের সিটিজেন। সুতরাং আস্তে আস্তে এই পরিচয়গুলো উবে যাবে। জব অপরচুনিটিজের ক্ষেত্রে কে ব্রিটিশ, কে রাশিয়ান, কে চাইনিজ, কে বাংলাদেশি, এগুলো দেখা হবে না। দেখা হবে whether the person is capable or not। সেটা যদি থাকে তাহলে তাকে you will be given the opportunity to do a job। এই ধারণাটা পাকাপোক্ত হচ্ছে তখন হচ্ছে, এই কারণে যখন ব্রডকাস্টিং মিডিয়া উদ্ভূত হয়েছে এবং এটার সুযোগ সুবিধা নিয়ে নেয়, সেটা স্টেটের একটা শর্ত হচ্ছে এই যে, এই অপরচুনিটিতে থাকতে হবে, ব্রডকাস্টিং অপরচুনিটি। আবার এটা যখন নেট ভিত্তিক হয়ে যাচ্ছে, তখন বলা হচ্ছে হয়তো সিটিজেনশিপ এক সময় থাকবে না, এভরিবডি উইল বিকাম নেটিজেন। এবং তখন কিন্তু সমাজ, অর্থনীতি, রাজনীতি কেমন হবে সেটা আমরা বুঝতে পারি না, শুধু অনুমান করতে পারি। ধন্যবাদ।